দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মৃণালিনী নিয়ে আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে কয়েকটি বিষয় ছোট্ট করে আলোচনা করব আপনাদের সঙ্গে। সে বিষয়টি হচ্ছে আজকে বিজেপির রাজ্য সভাপতি আজকে নাম ঘোষণা করা হয়েছে। বিজেপির যে সর্বভারতীয় সাংগঠনিক সম্পাদক রয়েছেন অরুণ সিং, উনি আজকে সিলমোহর দিয়েছেন এবং গোমতী জেলার যিনি মাতাবাড়ি কনস্টিটিউন্সির বিধায়ক রয়েছেন উনি এবার বিজেপির প্রদেশ সভাপতির দায়িত্বে উনি থাকবেন। উনি হচ্ছেন অভিষেক দেব রায় এবং বিজেপির মধ্যে একটা আনন্দ উল্লাস আজকে সকালবেলা থেকে পরিলক্ষিত হচ্ছিল, কারণ এই কম বয়সে এত বড় একটি দলের প্রদেশ সভাপতির দায়িত্ব উনি পালন করতে যাচ্ছেন। অনেকে আশা করছেন যে এই তুর্কি নেতা বা এই কম বয়সের যিনি যুব নেতা উনি বিজেপির হাল ধরবেন এবং বিজেপিকে 2028 সালের যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনের জন্য প্রস্তুত করবেন। এবং আমরাও মৃণালিনী ইউনিয়নের পক্ষ থেকে অভিষেক দেব রায়কে আজকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। দর্শক বন্ধুরা, বিজেপি আজকে ত্রিপুরায় রয়েছে প্রায় 12-14 বছর যে একটা সময় অতিবাহিত হয়েছে, সেই 12-14 বছর সময় কিন্তু বিজেপির আলোড়ন ত্রিপুরাতে আমরা লক্ষ্য করতে পেরেছি। পাশাপাশি এও বলবো যে বিজেপি কিন্তু অনেক বছর ধরেই ত্রিপুরা রাজ্যে ওনারা কাজ করে যাচ্ছেন, কিন্তু আজকে অভিষেক দেব রায় এমন একজন কম বয়সের নেতা আজকে বিজেপির দায়িত্ব পালন করবেন বা প্রদেশ সভাপতির দায়িত্ব পালন করবেন, সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার অভিষেক দেব রায়ের জন্য। কিন্তু ওনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন ওনাকে হতে হবে এবং সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় সংগঠনকে চাঙ্গা করার জন্য ওনাকে কিন্তু মাঠে নামতে হবে। তো আমরাও শুভেচ্ছা জানাচ্ছি উনি সেই কাজটা ভালোভাবেই করতে পারবেন আগামী দিনে। পাশাপাশি একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না বা ভাগাভাগি না করে পারছি না। 2016 সাল আপনাদের মনে আছে, তৎকালীন যিনি বিজেপির প্রদেশ সভাপতি ছিলেন, বর্তমানে লোকসভার সদস্য রয়েছেন, উনি হচ্ছেন বিপ্লব কুমার দেব। উনি ত্রিপুরা রাজ্য থেকে পশ্চিম আসনে লোকসভায় উনি জয়ী হয়ে আজকে লোকসভায় উনি রয়েছেন। সেই সময় বিপ্লব কুমার দেব যে একটা পরিশ্রম করেছিলেন, সেই পরিশ্রমের ফল কিন্তু অনেকে মনে করছেন আজকে বিজেপি ক্ষমতায় যে মসনদ রয়েছে সেখানে বিজেপি আজকে উপস্থিত রয়েছে। কারণ 25 বছরের বাম শাসনকে ফেলে দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল 2018 সালে এবং 2016 থেকে 2018 যে 2 বছর উনি প্রদেশ সভাপতি ছিলেন বিপ্লব কুমার দেব, উনি কিন্তু হন্যে হন্যে হয়ে ঘুরেছেন ত্রিপুরার এই প্রান্ত থেকে ওই প্রান্ত এবং মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন। এবং প্রদেশ সভাপতির দায়িত্বই হচ্ছে সাংগঠনিক দায়িত্ব। একদম নিচের তলার যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে যেমন একটা ভালো সম্পর্ক তৈরি উনি করতে সক্ষম হয়েছেন এবং উপরতলা এবং মাঝামাঝি যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু উনি সেইভাবে সমান তালে উনি কাজ করে গেছেন সমন্বয়ের মাধ্যমে। পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করতে পেরেছি যে 2018 সালে বিজেপি ক্ষমতায় এসেছে। এর আগে অনেক সম্মানিত প্রদেশ সভাপতিরা ছিলেন, কিন্তু বিপ্লব দেব আসার পর সেটা অনেকেই কিন্তু মনে করেন যে বিপ্লব দেব আসার পর বিজেপির যে আন্দোলনের যে স্পিড সেটা অনেকাংশে সে সময় বেড়ে গেছিল, যার কারণে আজকে বিজেপি ক্ষমতায় রয়েছে বলে অনেকে কিন্তু সেটা দাবি করছেন। আজকে বর্তমানে বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় নেতৃত্বের যে আদেশ রয়েছে সেই আদেশ মোতাবেক উনি কাজ করছেন। উনি হরিয়ানাতে কাজ করছেন, রিসেন্টলি পশ্চিমবাংলায় কাজ করে উনি একটা ভালো রেজাল্ট সেখানে আনতে সক্ষম হয়েছেন। আশা করা যাচ্ছে বিপ্লব কুমার দেব ইতিমধ্যে উনি লোকসভায় মন্ত্রিত্বের দায়িত্ব পেতে চলেছেন, যেটা বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমরা খবর পেয়েছি। আমি বিপ্লব দেবের কথা এখানে কেন আনলাম, কারণ
বিজেপি দল যে ত্রিপুরায় ক্ষমতায় এসেছে সে জায়গায় উনি কিন্তু একা ফাইট করেছেন। উনি আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন। বাকি যারা বিজেপিতে এখন বর্তমান সময়ে যারা আছেন ওনারা কেউ সিপিআইএমে ছিলেন, কেউ কংগ্রেসে ছিলেন, তারা কনভার্ট হয়ে বিজেপিতে এসছেন। কিন্তু সে সময় তৎকালীন সময়ে বিপ্লব কুমার দেব একা একটি নৌকার, বিজেপির একটা নৌকার, একটা ভাঙা নৌকাই বলবো, সেই নৌকাকে উনি পথ দেখিয়েছেন এবং গন্তব্যে উনি পৌঁছতে সক্ষম হয়েছেন সেই ভাঙা নৌকাকে। তো সেই জায়গায় উনি যে পরিশ্রম করেছেন তার ফল আজকে অনেকেই ভোগ করছেন। কিন্তু অনেকে আশা করেছিলেন যে বিপ্লব কুমার দেবকে যদি প্রদেশ সভাপতির দায়িত্ব দেওয়া হতো এই মুহূর্তে, তাহলে দল আরও একটা মাইলেজ পেত। আমি কেন বলছি সেটা বলার পেছনে কারণ হচ্ছে বর্তমান সময়ে বিজেপির যে সাংগঠনিক পরিস্থিতি কি রয়েছে সেটা দলের নেতৃত্ব যারা রয়েছেন তারা যেমন আন্দাজ করতে পারছেন এবং দলের মধ্যে যারা কার্যকর্তারা রয়েছেন ওনারাও আন্দাজ করতে পারছেন। এবং এখানে ওপেন সিক্রেট, এবার যে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন সংগঠিত হয়েছে বিজেপির সংগঠন এডিসিতে সেরকমটা নেই বললে ভুল হবে না। যে কটা আসন বিজেপি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে এবার, সেটাতে স্পষ্ট বোঝা যায় যে এডিসি তথা পাহাড় অঞ্চলে বিজেপির সংগঠন কতটুকু চাঙ্গা রয়েছে। অনেকে মনে করেছিলেন যদি বিপ্লব কুমার দেব এই মুহূর্তে বিজেপির দায়িত্ব নিতেন তাহলে সামনে হচ্ছে ভিসি নির্বাচন, পরবর্তী সময়ে রয়েছে নিগম নির্বাচন, এর পরবর্তী সময়েই হতে চলছে বিধানসভা নির্বাচন 2028 সালে। এই নির্বাচনের প্রাককালে যদি একজন ভালো সাংগঠনিক একজন ব্যক্তিত্ব যদি এই দায়িত্ব নিতেন তার মাইলেজ কিন্তু অনেকটা বিজেপি নিজেদের কাছে রাখতে পারত বলে কিন্তু অনেক কার্যকর্তারা বর্তমান সময়ে কিন্তু বলছেন। পাশাপাশি অভিষেক রায় উনি 2023 সালে উনি গোমতী জেলার যে মাতাবাড়ি কনস্টিটিউন্সি রয়েছে সেই কনস্টিটিউন্সি থেকে উনি জয়ী হয়েছেন, বিধায়ক হয়েছেন। উনি একটা সময় মাতাবাড়ি এলাকার উনি মণ্ডল সভাপতি ছিলেন এবং উনি জেলা পরিষদও ছিলেন, দায়িত্ব সামলেছেন। কিন্তু এবার ওনার উপর বা ওনার কাঁধে যে বড় দায়িত্ব পড়েছে সেটা কিন্তু মাতাবাড়ি অবধি মানে পর্যন্ত সেটা মানে দায়িত্ব যে উনি পালন করেছেন সেটা উনি মাতাবাড়ি অবধি পালন করেছিলেন এতদিন পর্যন্ত। সেরকমভাবে উনি স্টেট সেরকম আমরা লক্ষ্য করতে পারিনি, যেটা আপনারাও দেখেছেন। এবার ওনাকে ত্রিপুরার বিভিন্ন জায়গায় যেতে হবে, মানুষের সঙ্গে জনসংযোগ করতে হবে এবং 2023 সালের জন্য, ভুল বললাম, 2028 সালের জন্য বিজেপি দলকে আবার প্রস্তুত করতে হবে। কারণ বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করতে পারছেন যে বিজেপির যে অবস্থা, সাংগঠনিক যে অবস্থা রয়েছে, সংগঠন পাহাড়ে একদম দুর্বল, সেটা আর বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে। কিন্তু বিজেপির কার্যকর্তারা চাইছেন যদি সেনাপতি এনার্জেটিক হয় তাহলে সংগঠন চাঙ্গা থাকবে এবং সংগঠন সেইভাবে কাজ করবে। মানুষ আশা করছে বিজেপির যারা কার্যকর্তারা অভিষেক রায় উনি উনার ফাইট দেবেন। এখন দেখার বিষয় অভিষেক দেব রায় কতটুকু উনি উনার যে কনসেন্ট্রেশন বা বিজেপির জন্য বা দলের জন্য বা সংগঠনের জন্য উনি কতটুকু করতে পারেন। কারণ বিপ্লব কুমার দেবের কথা আমি কেন বারবার বলছি, উনি যেটা করে গেছেন সেটা অবশ্যই বিজেপির কর্মীরা স্মরণে রাখবে। কারণ উনি একটা যুব সমাজকে সংগঠিত করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছেন এবং যুব সমাজও আমরা লক্ষ্য করতে পারি ওনার প্রতি একটু মানে সর্বদা আমরা যা দেখতে পাই ওনার প্রতি আকৃষ্ট থাকেন এবং ওনার কমান্ড কিন্তু একটা বড় একটা শক্তি রয়েছে বিপ্লব দেবের কাছে। কারণ উনি ওনার মধ্যে একটা কমান্ডিং পাওয়ার আছে যে ওনার বক্তব্যে সাড়া দিয়ে বা ওনার আন্দোলন, যে কোনো আন্দোলন সাড়া দিয়ে যুব সমাজ বা বিজেপি দলের যারা যুব নেতৃত্বরা যারা আছেন ওনার এক কাট্টা হয়ে কিন্তু মাঠে নেমে কাজ করেন।
এবার দেখা যাচ্ছে যে অভিষেক দেব রায় আজকে বর্তমানে বিজেপির প্রদেশ সভাপতির দায়িত্ব রয়েছেন, এখন উনিও কাজ করবেন সেটাই কিন্তু মানুষ আশা করছে। এখানে আবার অনেকে আবার এও বলছেন যে যেহেতু বিজেপির সাংগঠনিক অবস্থা ভালো নয়, এই মুহূর্তে বিজেপি দলে একজন সিনিয়র মোস্ট একজন নেতৃত্বের প্রয়োজন ছিল। কারণ বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, যতটুকু পারছেন উনি ওনার কাজ উনি সঠিকভাবে করে যাচ্ছেন, মানুষের মনেও রয়েছেন, এবং যেগুলো করার উনি কমিটমেন্ট দিচ্ছেন সেগুলো করারও উনি চেষ্টা করছেন। বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন প্রফেসর ডক্টর মানিক সাহা, ওনারও প্রদেশ সভাপতির দায়িত্ব রয়েছে, মানে দায়িত্ব ছিল একটা সময়, উনিও প্রদেশ সভাপতির দায়িত্ব পালন করেছেন, একজন সিনিয়র মোস্ট একজন লিডার। তো সে জায়গায় বিপ্লব কুমার দেবও প্রদেশ সভাপতির দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ উনিও ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, কিন্তু অনেক সমালোচকরা বলছেন যে বিপ্লব দেব রাজ্য থেকে যখন উনি হরিয়ানায় যান, যখন ওনার মুখ্যমন্ত্রিত্বের যে দায়িত্ব সেটা কেন্দ্রীয় নেতৃত্ব থেকে উঠিয়ে নেওয়া হয়, তখন কিন্তু দল আরও দুর্বল হয়ে পড়ে এই ত্রিপুরা রাজ্যে। সেটা আপনারা যারা কার্যকর্তারা যারা রয়েছেন আপনারা ভালো করেই জানেন। সেই সময় প্রদেশ সভাপতি ছিলেন ডক্টর মানিক সাহা, কিন্তু মানিক সাহার সময়ে এই সময়টুকুতে বিজেপির নেতৃত্ব বা যারা নেতৃত্ব দান করছেন তাদের সঙ্গে কর্মীদের কতটুকু সংযোগ সেখানে স্থাপন হয়েছে সেটা কিন্তু একটা প্রশ্ন রয়েছে। মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব পালন করছেন সঠিকভাবে সেটা অনেকে বলেন, কিন্তু সংগঠন একটা জিনিস আর মুখ্যমন্ত্রিত্ব হচ্ছে আরেকটা বিষয়। তো সেই জায়গায় বিপ্লব কুমার দেব উনি ওনার কাজ করে গেছেন। উনি প্রদেশ সভাপতির দায়িত্ব যখন উনি ছিলেন উনি দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন বলে কার্যকর্তারা কিন্তু দাবি করেন। পাশাপাশি বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন এবং 2018 থেকে 2022 সাল পর্যন্ত উনি কিন্তু মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। কিন্তু যখন ওনার থেকে দায়িত্ব নিয়ে নেওয়া হয় তখন উনি হরিয়ানাতে যান, হরিয়ানাতেও উনি ওনার কাজ করেছেন, সেখানে কিন্তু দলকে উনি জিতিয়েছেন। এবং পশ্চিমবাংলায় সর্বশেষ ওনার যে কাজ সেটা আপনারা লক্ষ্য করতে পেরেছেন, দিনরাত ছিলেন পশ্চিমবাংলায়, এবং পশ্চিমবাংলায় আজকে একটা বিশাল বড় ব্যবধানে তৃণমূলের মতন একটি পার্টিকে, 15 বছরের একটি দলকে উনি সেরকমভাবে হারানোর জন্য কিন্তু একটা বলিষ্ঠ একটা ভূমিকা কিন্তু উনি রেখেছেন এবার। তো এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপির যে বর্তমান সভাপতি অভিষেক দেব রায়, উনি বয়সে ছোট কিন্তু ইয়ং এনার্জেটিক একজন তুর্কি নেতা হিসেবে নিজেকে স্থাপন করতে পারবেন সেটা দাবি করছেন বা আশা করছেন দলের যারা নেতৃত্বরা যারা রয়েছেন, পাশাপাশি দলের যারা কার্যকর্তারা যারা রয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে আরেকটি যেটা মূল্যবান প্রশ্ন বিজেপির মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে এই একটা সময় যেখানে বিজেপির আসন খুবই কম রয়েছে বিধানসভাতে, এবং এবার 2028 সালের নির্বাচনে কি হয় সেটাও কিন্তু একটা বড় বিষয়। আমি কেন বলছি, ত্রিপুরামথা সুপ্রিমো এবার যে নির্বাচন লড়েছে সেখানে কিন্তু ওনারা আলাদা হয়ে লড়েছেন এবং বিজেপির বিরুদ্ধে ফাইট করে কিন্তু লড়েছে। বিজেপি দলের যারা সিনিয়ররা যারা রয়েছেন বর্তমান সময়ে ওনারা কিন্তু চেয়েছিলেন যে পাহাড়ে একটা ভালো আসন ওনারা নিজেদের দখলে রাখবেন, কিন্তু ওনারা পারলেন না। কেন পারলেন না যদি সেটাকে চুলচেরা বিশ্লেষণ করা হয় তাহলে এখান থেকে বেরিয়ে আসবে যে সংগঠন সেখানে কোনো প্রকার ছিল না পাহাড়ে, যার কারণে বিজেপি দুর্বল হয়ে পড়ে এবং আসন সংখ্যা অনেকটা নগণ্য হয়ে দাঁড়ায় এবং বিজেপির আসন সংখ্যাও একদম কমে যায়। তো সেই ক্ষেত্রে 2028 সালে, কারণ আমি বারবার বলি বিজেপি চাইছে যে আমরা একা কিছু একটা করি, কিন্তু এই মুহূর্তে বিজেপির যে একটা অবস্থা রয়েছে সেটা কিন্তু একটা ভাবার বা চিন্তার বিষয়। সামনে 2028 নির্বাচন,
সেই নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতে হলে অভিষেক দেব রায়কে একদম বলিষ্ঠ একটা ভূমিকা ওনাকে নিতে হবে, কারণ সংগঠনের উপরই নির্ভর করে একটা দলের অস্তিত্ব। তো সে জায়গায় ভবিষ্যতে উনি কী করবেন সেটাই হচ্ছে দেখার বিষয়। অনেক সমালোচকরা বলছেন যে বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যের যে মাটি রয়েছে, সেই ত্রিপুরা রাজ্যের মাটিতে বিরোধীদের কোনো ধরনের অস্তিত্ব নেই। কারণ বিরোধী যারা রয়েছেন তারা প্রেস মিটে ব্যস্ত থাকেন, মাঝে মধ্যে ফেসবুকে এসে কিছু কথাবার্তা বলেন, কিন্তু সেই ধরনের আন্দোলন বিরোধীদের কাছ থেকে কিন্তু লক্ষ্য করতে পারছে না রাজ্যের জনগণ। একটা গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন সেই রাজ্যের বা সেই প্রদেশের যদি বিরোধীরা যদি শক্তিশালী থাকে। কিন্তু সমালোচকরা বলছেন যে বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যে কোনো ধরনের একটা বিরোধী নেই, যার কারণে বিজেপি এখানে একটা মাইলেজ অবশ্যই নেবে। যতদিন পর্যন্ত বিরোধীরা একসঙ্গে ওনারা সম্মিলিত হয়ে জনগণের হয়ে মাঠে নেমে কাজ করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু অনেকে বলছেন ত্রিপুরা রাজ্য বিরোধী শূন্য হিসেবেই থাকবে, এবং এর থেকে বিজেপি সব সময় একটা ফায়দা সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেই করবে। এবং সেটা কিন্তু অভিষেক দেব রায়কে আরও একটা মানে মানে আরও একটা প্লাস পয়েন্ট এখানে এনে দিতে পারে। কারণ আপনারা জানেন, আমি নাম নিয়েই বলছি যে সিপিআইএম রয়েছে। অনেকে বলছেন দলের ভেতরে আমরা সাংবাদিক মানুষ, আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলি, আমরা যাই, ওনাদের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করি। ওনাদের মধ্যে অনেকে আমাকে বলেছেন যে রাজীববাবু আপনি যান, যেমন প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সরকার রয়েছেন, জিতেন চৌধুরী রয়েছেন, ওনারা এখনো ফাইট দিচ্ছেন, এখন ওনারা মাঠে ময়দানে যাচ্ছেন। কিন্তু এই সিপিএমের মধ্যেই আপনারা সবাই অবগত আছেন, যদি আমার ভুল হয় আমাকে ক্ষমা করবেন, অনেক বয়স্ক 70 বছর 80 বছর হয়ে গেছে, ঠিকভাবে কথা বলতে পারে না, এখনো ওনারা দায়িত্বে বসে আছেন এবং দায়িত্বভার গ্রহণ করে আছেন, এবং যুবকদেরকে সামনে মানে যে আসার যে একটা স্কোপ রয়েছে, নেতৃত্বকে যে একটা ফাইট দেওয়ার যে একটা পসিবিলিটি রয়েছে, ওই সকল নেতারা কিন্তু এগুলোকে ব্লক করে রেখেছে। কিন্তু পার্টির সিদ্ধান্ত, সেটা দলের যারা যারা রয়েছেন সিপিআইএমের, তারা সেটাকে মেনে চলছেন। কিন্তু যুবকরা কিন্তু বলছেন যে বামফ্রন্টের যারা রয়েছেন বিশেষ করে, যে দলের নেতৃত্বে কিছু কিছু ভুল রয়েছে, সেখানে নেতৃত্ব কিছু কিছু রয়েছেন যারা এখনো ফাইট দিতে পারছেন, কিন্তু অনেকে রয়েছেন বিভিন্ন আমাদের এই 7টা কনস্টিটিউয়েন্সির মধ্যে অনেক বয়স্ক মানুষ, আমি তাদেরকে ছোট করছি না, আমরা ছোটবেলা থেকেই শিখেছি যারা বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিতে হবে, কিন্তু দায়িত্বে থাকতে হবে। একটা সংসারের মধ্যে মা বাবার থেকে কিন্তু আমরা বুদ্ধি পরামর্শ গ্রহণ করি, আমি এখনো আমার বাবার কাছ থেকে বুদ্ধি পরামর্শ গ্রহণ করি, কিন্তু কাজ কিন্তু করি আমি। তো সে জায়গায় আজকে বামফ্রন্টের মতো একটি দলে শুধু মুষ্টিময় কয়েকজন নেতৃত্বে আছেন যারা সামনের সারিতে কাজ করছেন, বাকি সবাইকে গিয়ে আপনারা খুঁজে খুঁজে দেখুন আপনার এলাকায় যারা যারা আছে, 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, এখনো ওনারা জায়গা আঁকড়ে ধরে রেখেছেন, যার কারণে বামফ্রন্ট দলের বা সিপিআইএম দলের যারা উঠতি নেতারা যারা রয়েছেন তারা সেইভাবে কাজ করতে পারছে না। তো যাই হোক, সবটা বিষয় আজকে আমি আলোচনা করলাম আপনাদের কাছে। এই সকল বিষয় নিয়ে আমি ভবিষ্যতে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। পাশাপাশি বর্তমান যিনি মাতাবাড়ি কনস্টিটিউয়েন্সির যিনি বিধায়ক রয়েছেন অভিষেক দেব রায়কে আমি আবারও একবার শুভেচ্ছা জানাচ্ছি। আমি জানাচ্ছি শুভেচ্ছা ওনাকে এই কারণে যে উনি অনেক ইয়ং এনার্জেটিক, যেটা বললাম, উনি সেরকমভাবে কাজ করবেন, এবং বিজেপি দলের যারা কার্যকর্তা রয়েছেন যে 28-এর যে একটা স্বপ্ন তাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটাকে বাস্তবায়িত করার জন্য উনি ভূমিকা রাখবেন। পাশাপাশি আমি যেটা বললাম আপনাদেরকে, বর্তমান সময়ে অনেকের সঙ্গে আজকে কথা হয়েছে আমার, যে বিজেপি দলকে এই ক্ষমতা আনার জন্য আমি যেটা বললাম বিপ্লব কুমার দেবের একটা স্মরণীয় ভূমিকা রয়েছে। পাশাপাশি অনেক নেতৃত্ব রয়েছে ত্রিপুরা রাজ্যে, আমি নাম বলছি না, অনেকে যারা কার্যকর্তারা যারা রয়েছেন ওনারা আমাকে বলেছেন এই মুহূর্তে
ওই সকল নেতৃত্বের খুবই প্রয়োজন ছিল বিজেপি দলের জন্য, ত্রিপুরা রাজ্যের সংগঠনের জন্য, ত্রিপুরা প্রদেশ যে সংগঠন রয়েছে সেই প্রদেশ সংগঠনের জন্য। এখন সর্বভারতীয় যে সাংগঠনিক যিনি সম্পাদক রয়েছেন অরুণ সিং, ওনারা যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন সেখানে ওনারা ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন এবং অভিষেক দেব রায়কে ওনারা প্রদেশ সভাপতি হিসাবে রাজ্যের জন্য মনোনীত করেছেন। এখন দেখার বিষয়, এত সকল বিষয়গুলোর মধ্যে বিজেপি কিভাবে তাদের আগামী গেম প্ল্যান ওনারা তৈরি করেন। সামনে ভিসি নির্বাচন, তারপরই হচ্ছে নিগম নির্বাচন, তারপরই হচ্ছে বিধানসভা নির্বাচন। এই তিনটি নির্বাচন প্রথম ক্ষেত্রেই অভিষেক দেব রায়কে কাজ করতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে এবং দলকে সাংগঠনিকভাবে সংগঠনের মধ্যে দিয়ে চাঙ্গা করতে হবে। না হয়তো বা বিজেপির বর্তমান যে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, তার যে ভোটের রেশিও রয়েছে, সেটা কিন্তু সুখকর নয়, সেটা বিজেপি কার্যকর্তারাও ভালো করে জানেন। এই মুহূর্তে দলকে চাঙ্গা করার দায়িত্ব অভিষেক দেব রায়ের উপর পড়েছে। এখন দেখার বিষয়, নতুন প্রদেশ সভাপতি রাজ্যের যিনি রয়েছেন বিজেপি প্রদেশে, এখন উনি কিভাবে ওনার ভূমিকা পালন করেন এবং বিজেপিকে একটি শক্তিশালী দল হিসেবে উনি তুলে ধরতে পারেন, সেই অপেক্ষায় রয়েছি আমরাও, রয়েছেন আপনারাও। দর্শক বন্ধুরা, আজকে এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা, অবশ্যই মৃণালী নিয়ে নেন। নমস্কার।